পুরোদমে ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয়ে গেছে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। ফের ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল ইসরায়েল। এরপর জানিয়ে দিব পশ্চিমা দ্বিমুখী নীতির সমালোচনা, ইরানি প্রতিশোধমূলক হামলার জন্য ইসরায়েলি দায়ী ঘোষণা এরদোয়ান। আরো জানিয়ে দেব ইসরায়েলের রকেট ও ক্ষেপণাস্ত্র হামলায় আহত 7, দায়ী স্বীকার হিজবুল্লাহর। এবং জানিয়ে দেব যে কারণে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে আরব দেশ জর্ডান। সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনের রাশিয়ার 50,000 সেনা নিহত বলছে বিবিসি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। ফের ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল ইসরায়েল। ইসরায়েলের 91তম সেনা ডিভিশনের ব্যারাক লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। স্থানীয় সময় বুধবার সকাল 7:30টায় ওই ডিভিশনের প্রধান কার্যালয় লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। এই হামলায় বোরকান রকেট ব্যবহার করার কথা জানিয়েছে হিজবুল্লাহ। এরপর ইসরায়েলি লক্ষ্যবস্তুতে সকাল 7:50 ও তার 1 ঘন্টা পরই আরও 2টি হামলা চালানোর দাবি করে হিজবুল্লাহ। এ সময় রকেট ও গোলাবর্ষণ করা হয়। আরেকটি ইসরায়েলি সেনা সমাবেশে হামলা চালানোর দাবিও করেছে হিজবুল্লাহ। রামিয়া এলাকায় ওই ইসরায়েলি সেনাদের উপরও রকেট ও গোলা নিক্ষেপ করা হয়। তবে এই হামলার বিষয়ে কোনো তথ্য দেয়নি ইসরায়েল। ফলে ক্ষয়ক্ষতি ও হতাহতের পরিমাণ সম্পর্কে কিছুই জানা যায়নি। মঙ্গলবার রাতেও ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে বেশ কয়েকটি হামলা চালিয়েছে হিজবুল্লাহ। তারা ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে লক্ষ্যবস্তু করার একটি ভিডিও প্রকাশ করেছে। গাজা যুদ্ধের শুরু থেকে ফিলিস্তিনিদের সাথে সংহতি জানিয়ে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা শুরু করে হিজবুল্লাহ। ফলে লেবানন সীমান্তে থাকা লাখো বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাধ্য হয় ইসরায়েল। ইরানি প্রতিশোধমূলক হামলার জন্য ইসরায়েলি দায়ী ঘোষণা এরদোয়ান, পশ্চিমা দ্বিমুখী নীতির সমালোচনা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে প্রতিশোধমূলক হামলার জন্য ইহুদিবাদী ইসরায়েলকে দায়ী করেছেন। তিনি বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কারণেই ইরান এই হামলা করেছে। গতকাল মঙ্গলবার তুরস্কের মন্ত্রিসভার বৈঠকের পর টেলিভিশনে দেওয়া ভাষণে এরদোয়ান একথা বলেন। তিনি বলেন, গত শনিবার যে হামলার ঘটনা ঘটেছে তা শূন্যতার মাঝে দেখা অন্যায় হবে। 13 এপ্রিল সন্ধ্যায় আমাদের হৃদয়ে যে উত্তেজনা দেখা দিয়েছিল তার জন্য প্রধানত এক ব্যক্তি দায়ী। তিনি হলেন নেতানিয়াহু এবং তার খুনে প্রশাসন। এরদোয়ান বলেন, 7 অক্টোবর থেকে ইসরায়েল সরকার বিভিন্নভাবে উস্কানি সৃষ্টির চেষ্টা করছে যাতে পুরো অঞ্চলকে আগুনের কুণ্ডলিতে পরিণত করা যায়। ইসরায়েল সরকার দামেস্কে অবস্থিত ইরানের কনসুলেট ভবনে হামলা চালিয়েছে। এই হামলার মধ্য দিয়ে তারা আন্তর্জাতিক আইন এবং ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে এবং একে কেন্দ্র করেই ইরান ইসরায়েল সংঘাত শুরু হয়েছে। এ বিষয়ে আমরা পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী নীতি দেখেছি। ইরানি কনসুলেটে ইসরায়েলের হামলার বিরুদ্ধে তারা কোনো কথা বলেনি, কিন্তু ইরান যখন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তখন দ্রুতই তারা তার নিন্দা জানিয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের জন্য ইসরায়েলকে সাধারণভাবে দায়ী করেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি বলেন, ইসরায়েলি বাহিনী গায়ের জোরে এবং নির্বিচারে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার হাজার হাজার মানুষকে হত্যা করেছে এবং তারা মানবিক ত্রাণ পৌঁছানোর ক্ষেত্রে বাধা পর্যন্ত দিয়েছেন। 132 দিনের বেশি সময় ধরে ইসরায়েল গাজায় গণহত্যামূলক নীতি বাস্তবায়ন করে চলেছে। গত শনিবার দিবাগত রাতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে কয়েকশো ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে প্রতিশোধমূলক হামলা চালায়। এরপর এরদোয়ান প্রকাশ্যে ইসরায়েলকে দায়ী করে এই প্রথম বক্তব্য দিলেন। সূত্র পার্স টুডে। ইসরায়েলের রকেট ও ক্ষেপণাস্ত্র হামলায় আহত 7, দায়ী স্বীকার হিজবুল্লাহর। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বেদুইন গ্রাম আরব আল আরমসের একটি কমিউনিটি সেন্টারে ক্ষেপণাস্ত্র রকেট আঘাত এনেছে। হামলায় আহত হয়েছেন 6 জন। এছাড়া ঘটনাস্থলে একটি গাড়িতেও আঘাত লাগে যাতে আরও একজন আহত হয়েছেন। আল জাজিরার খবর অনুসারে আহতদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর, একজনের অবস্থা মাঝারি এবং 4 জন হালকা আহত হয়েছেন। তবে ইসরায়েলের স্থানীয় একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে আহতদের সংখ্যা 11 জন।
প্রাথমিক খবর অনুযায়ী লেবানন থেকে আরব আল আরামশের অঞ্চলে লক্ষ্য করে 6টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। বুধবার হিজবুল্লাহ হামলার দায় স্বীকার করে বলেছে, লেবাননে হিজবুল্লাহ সদস্য ও কমান্ডারদের ওপর ইসরায়েলি হত্যাকাণ্ডের জবাবে আরব আল আরামশে একটি ইসরায়েলি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছেন তারা। ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমের খবর অনুসারে বেদুইন গ্রামের প্রধান আদিব জায়েব জানিয়েছেন, গ্রামটিতে 3টি রকেট আঘাত এনেছে। এর মধ্যে 2টি সরাসরি কমিউনিটি সেন্টারের আঘাত এনেছে। রকেট হামলার আগে সাইরেন বাজেনি। এর আগে মঙ্গলবার লেবাননের ইরানপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর হামলায় ইসরায়েলে 4 সেনা আহত হন। ইসরায়েল জানায়, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। ইসরায়েলের উত্তরাঞ্চলে লেবানন সীমান্তে রাতে বিস্ফোরণ ঘটলে এই 4 সেনা আহত হন। গত 7 অক্টোবর থেকে গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই সময় লেবানন ইসরায়েল সীমান্তে প্রায় প্রতিদিনই হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। হিজবুল্লাহ জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতির চুক্তি হলেই কেবল হামলা থামাবে তারা, যে কারণে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে আরব দেশ জর্ডান। ইসরায়েল ইস্যুতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ আরব দেশ জর্ডানের ভূমিকা নিয়ে সম্প্রতি বেশ কৌতূহল তৈরি হয়েছে। ইরানের ড্রোন ও মিসাইল থেকে ইসরায়েলকে রক্ষা করার জন্য আমেরিকা ও ব্রিটেনের পাশাপাশি বেশ কার্যকরী ভূমিকা রেখেছে জর্ডান। যদিও এক বিবৃতিতে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ জানিয়েছেন, তারা নিজের দেশকে রক্ষা করার অংশ হিসেবে ইরানের ড্রোন ভূপাতিত করেছে, ইসরায়েলকে সাহায্য করার জন্য নয়। জর্ডানের এই বিবৃতিকে ভারসাম্য রক্ষার বিষয় হিসেবে দেখা হচ্ছে। কোনো পর্যবেক্ষক বলছেন, হামাস, ইরান ও ইসরায়েলের মধ্যে যে সংঘাত চলছে সেখানে ক্রস ফায়ারে পড়তে চায় না জর্ডান। একথা ঠিক যে জর্ডানের রাজতন্ত্রের সাথে পশ্চিমা বিশ্বের ভালো সম্পর্ক রয়েছে। গত 25 বছর যাবৎ জর্ডানের বাদশাহ রয়েছেন দ্বিতীয় আব্দুল্লাহ। পর্দার আড়ালে জর্ডানের সাথে ইসরায়েলের সম্পর্ক একেবারে খারাপ নয়। এক্স প্ল্যাটফর্মে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজ এর গবেষক এমিলি হোকাইম লিখেছেন, জর্ডান প্রমাণ করতে চেয়েছে যে তারা আমেরিকা এবং ইসরায়েলের ভালো সহযোগী, কিন্তু এ বিষয়টি নেতানিয়াহুর কাছ থেকে আশা করবেন না। গাজায় হামলা বন্ধ এবং পশ্চিম তীর ও জেরুজালেম উস্কানি বন্ধ করার জন্য আম্মানের আহ্বান সাড়া দেবে না। তবে ভিন্ন যুক্তিও আছে। ভৌগোলিকভাবে জর্ডানের অবস্থান এমন একটি অবস্থায় রয়েছে যে ইরান এবং ইসরায়েলের মধ্যে কোনো যুদ্ধ শুরু হলে সেটির সবচেয়ে বড় প্রভাব পড়বে জর্ডানের উপর। ইরান ও ইসরায়েলের মধ্যে এই উত্তেজনা যদি পুরোপুরি যুদ্ধের রূপ নেয়, তাহলে এখন যাদের ইসরায়েলের রক্ষাকর্তা বলে মনে করা হচ্ছে তারাও একসময় আক্রান্ত হবে এবং সেই যুদ্ধে তাদেরও টেনে আনা হবে, লিখেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক আটলান্টিক কাউন্সিলের মধ্যপ্রাচ্য বিষয়ক ডেপুটি ডিরেক্টর মাসুদ মোস্তাজাবি, যিনি নিজে জর্ডানের নাগরিক। তিনি লিখেছেন, জর্ডানে বিপুল সংখ্যক ফিলিস্তিনি শরণার্থী, ভঙ্গুর অর্থনীতি এবং ঝুঁকিপূর্ণ ভৌগোলিক অবস্থান, এসব কিছুই তাদের জন্য চিন্তার কারণ। জর্ডান ইসরায়েল স্বার্থ। 1994 সালে জর্ডান ও ইসরায়েলের মধ্যে একটি শান্তি চুক্তি হয়, যার মাধ্যমে জর্ডান ইসরায়েলকে স্বীকৃতি দেয়। 1979 সালে মিশর ইসরায়েলকে স্বীকৃতি দেবার পর জর্ডান ছিল স্বীকৃতি দানকারী দ্বিতীয় মুসলিম দেশ। ইসরায়েলের সংবাদপত্র টাইমস অব ইসরায়েল এ প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, চলতি বছরের মার্চ মাসে জর্ডান এবং ইসরায়েলের মধ্যে পানি চুক্তি নবায়ন করার জন্য জর্ডান ইসরায়েলের প্রতি আহ্বান জানায়, কিন্তু এর বিপরীতে ইসরায়েল জর্ডানকে পাল্টা শর্ত দিয়েছে। এই শর্ত হচ্ছে, গাজা ইস্যুতে জর্ডান যাতে খুব বেশি শক্ত অবস্থান না নিয়ে তাদের অবস্থান নরম করে। 2022 সালের নভেম্বর মাসে আরেকটি চুক্তির আওতায় জর্ডান ইসরায়েলের কাছে সৌরবিদ্যুৎ রপ্তানি করছে। পর্যবেক্ষকের অনেকেই বলছেন, জর্ডান প্রকৃতপক্ষে একটি চিকন সুতোর উপর দিয়ে হাঁটছে। এদিকে আমেরিকা এবং ইসরায়েলের সাথে তাদের কৌশলগত সম্পর্ক টিকিয়ে রাখা, কারণ আর্থিকভাবে দুর্বল দেশ জর্ডান নানা ধরনের সহায়তার জন্য আমেরিকা এবং ইসরায়েলের উপর নির্ভর করতে হয়। অন্যদিকে ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখা, কারণ জর্ডানের জনসংখ্যার প্রায় অর্ধেক ফিলিস্তিনি শরণার্থী। দ্য ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির সিনিয়র ফেলো গাইদ আল ওমারি দ্য টাইমস অফ ইসরায়েলকে বলেছেন, বেশ কয়েক বছর ধরে ইরান চেষ্টা করছে জর্ডানের রাজনীতিতে প্রভাব বিস্তার করতে, যেমনটা ইরান করেছে ইরাক, সিরিয়া, লেবানন এবং ইয়েমেনের ক্ষেত্রে। এসব দেশে ইরানের এক ধরনের রাজনৈতিক ও সামরিক প্রভাব তৈরি হয়েছে, ফলে এসব দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হয়ে গেছে। ইরান চেষ্টা করছে জর্ডানেও তাদের সেই প্রভাব তৈরি করতে। ইউক্রেনের রাশিয়ার 50,000 সেনা নিহত বলছে বিবিসি।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি দাবি করেছে তারা নিশ্চিত হতে পেরেছে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার 50,000 সেনা নিহত হয়েছে। বিবিসি নিশ্চিত করেছে গত 2 বছরে রুশ সেনা নিহত হওয়ার সংখ্যা 50,000 ছাড়িয়েছে। সংবাদ মাধ্যমটির দাবি যুদ্ধের প্রথম 12 মাসে যে সংখ্যক সেনা নিহত হয়েছে পরবর্তী 12 মাসে তার চেয়ে 25% সেনা বেশি নিহত হয়েছে। যুদ্ধের দ্বিতীয় বছরে 27,300 জনের বেশি রুশ সেনা নিহত হয়েছে। যদিও এই বছরে নতুন অনেক জায়গা রাশিয়া দখল করেছে। বিবিসির রাশিয়া স্বাধীন গণমাধ্যম গ্রুপ মিডিয়া জোন ও স্বেচ্ছাসেবীদের একটি দল 2022 সালের ফেব্রুয়ারি মাস থেকে এই মৃত্যুর সংখ্যা গণনা করে আসছে। সমাধিস্থলে নতুন গড়গুলো নিহত সেনাদের নাম পরিচয় পেতে সহায়তা করা হয়েছে। এছাড়াও সরকারি প্রতিবেদন, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও তথ্য সংগ্রহ করার দাবি করেছে বিবিসি। তবে রাশিয়া আনুষ্ঠানিকভাবে এই সেনা হতাহতের সংখ্যা নিয়ে কোনো মন্তব্য করেনি। রাশিয়া গত বছরের সেপ্টেম্বর মাসে সেনা হতাহতের যে হিসাব দিয়েছিল তার তুলনায় বিবিসির এ উপাত্ত 8 গুণ বেশি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে যুদ্ধের 2 বছর পূর্তিতে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন 31,000 ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে রুশ সেনারা ইউক্রেনে পূর্ণ মাত্রায় সামরিক অভিযান শুরু করে 2022 সালের 24শে ফেব্রুয়ারি।